আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সহজে লাইভ আসি না বা ফেসবুকে খুব কমই আসি। তো কিছু কিছু কথা না বললেই নয়। আমার মন থেকে আসলো, এই জন্যই বলতেছি, আমার নিজের কথা বলতেছি। আমি আগেই বলতেছি, আমি কোনো রাজনৈতিক দল বা কোনো দলের নয়, বা আমি কোনো রাজনীতি করি না। জামাত বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, বা যে দলগুলো আছে বলেন, আমি করি না। কিন্তু বিগত কয়েকটা দিন ধরে দেখতেছি যে সিলেটের পাথর নিয়ে, সিলেট সুনামগঞ্জের পাথর নিয়ে অনেক লেখালেখি, অনেক কিছু। তো এটা নিয়ে একটি স্টাডি করলাম, পড়াশোনা করলাম। আমার ছোট মানুষ, ভুল ভ্রান্তি থাকতে পারে, বা আমি হয়তো কম বুঝতে পারি, বা আপনাদের হয়তো বিপরীতে যেতে পারে, মতের বিপরীতে যেতে পারে, যেটা আমার আয়ত্তের বাইরে। তবে আমার ক্ষুদ্র পরিসরে আমার যতটুকু জ্ঞান আছে, আমি সেই জ্ঞানের আলোকে বলতেছি যে এটা নিয়ে অনেক কিছু হচ্ছে। অমুক নেতা, অমুক গোষ্ঠী, অমুক খাচ্ছে, এটা খাচ্ছে, এটা করতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে, দুটো কথা আগে বলি। এক হচ্ছে সাদা পাথর মূল্যবান পাথর, দুই হচ্ছে নদীও আমাদের মূল্যবান। তাহলে পাথর উত্তোলনের সমস্যা কি, আর পাথর থাকলে সমস্যাটা কি? আপনারা খেয়াল করে দেখবেন, গত 2 বছর, I mean 2024 এবং 2023 সালে যে ভয়াবহ সিলেটে বন্যা হয়, এটা হচ্ছে নদীর নাব্যতার কারণে। নদীর নাব্যতা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে নাব্যতা কী? নাব্যতা হচ্ছে নদীর স্রোত বা স্বাভাবিক ধারা, যেটা বজায় থাকে। তো নদীর নাব্যতা হচ্ছে যেটা স্বাভাবিক স্রোত। নাব্যতা যদি না থাকে, তাহলে ওই নদী আর নদী থাকে না, ওটা ধীরে ধীরে মরে যায়। এখন পাহাড়ি যে ঢলগুলা হয় বা বৃষ্টি হয়, সেই পাহাড়ি অঞ্চল থেকে পানিটা প্রবাহিত হয়। বাংলাদেশের বেশিরভাগ নদীগুলা উত্তর অঞ্চলে অবস্থিত, মানে ওখান থেকে শুরু হয় এবং দক্ষিণে প্রবাহিত হয়। মানে পাহাড়ের হিমালয় থেকে ওই বৃষ্টিপাত, প্রচুর বৃষ্টিপাত হয়। আপনি জানেন যে সিলেটে প্রচুর বৃষ্টিপাত হয়। তো সিলেটের সেই বৃষ্টিপাতগুলা যখন পাহাড়ের গাত্র গিয়ে যখন স্রোতটা বা নদীর বা পানির স্রোতটা আসে, তখন সেই পাহাড়ের গায়ে থাকা পাথরগুলা ধীরে ধীরে পানির সাথে মিশে আসে। তো মূল্যবান পাথর হচ্ছে সাদা। তো বিগত কয়েক বছর এই পাথর উত্তোলন অফ ছিল। তা অফ ছিল বলে নদীর নাব্যতা হারিয়ে গেছে। এটা আমি আমার মতবাদ দিছি। তো সেই নাব্যতা হারিয়ে যাওয়ার ফলে সুনামগঞ্জে গত বছর এবং 2023 সালে ভয়াবহ বন্যা হয়, একমাত্র নদীর নাব্যতার কারণে। অনেক মানুষ বলে 70-80 বছরে নাকি এরকম বন্যা হয়নি। হ্যাঁ, এক্স্যাক্টলি। নদীর স্বাভাবিক গতি যদি না থাকে, তাহলে সেখানে ভয়াবহ বন্যা হওয়ার সম্ভাবনা থাকে। নাব্যতা নষ্ট হয়ে যাওয়ার কারণে অসময়ে বন্যা হবে, লোকালয়ে পানি ঢুকে যাবে। নদীতে পানি থাকবে না, কিন্তু লোকালয়ে পানি ঢুকে যাবে। তো তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সাদা পাথর উত্তোলনের সমস্যাটা কি, আর উত্তোলন না করলে সমস্যাটা কি? হ্যাঁ, এটা বাণিজ্যিকভাবে উত্তোলন করা যেতে পারে, সরকারিভাবে। আমি মনে করি কোনো গোষ্ঠী বা কোনো রাজনৈতিক দলের হাতে না দিয়ে সরকার নিজে থেকে যদি এটা উদ্যোগ নিয়ে এই পাথরগুলো উত্তোলন করে, তাহলে নদীর নাব্যতা বজায় থাকবে, নদী তার স্বাভাবিক ধারাবাহিক বজায় থাকবে। এখন আপনি যদি পাথর উত্তোলন না করেন, তাহলে নদীটা ভরে যাবে। যেমন হচ্ছে নর্মাল যে স্বাভাবিক নদীগুলো যদি ড্রেজিং না করে বা বালু উত্তোলন না করে, তাহলে হয় কি, নদী নষ্ট হয়ে যায়, নদীতে পলি জমে, ওই নদী ভরাট হয়ে যায়। আবার অতিরিক্ত ড্রেজিং করাও ক্ষতিকর। তেমনি হচ্ছে অতিরিক্ত যদি সাদা পাথর যদি আপনি উত্তোলন করেন, যেমন ক্ষতিকর, তেমনই সাদা পাথর উত্তোলন না করলেও একটা ক্ষতিকর। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে প্রাকৃতিক বিপর্যয় বা সৌন্দর্য, প্রকৃতি একটা স্বাভাবিক সৌন্দর্য আছে। আপনি যদি সেটা বেশি আহরণ করতে যান, তাহলে সমস্যা। আবার যে আহরণ নাও করেন, তাহলেও সমস্যা। ধরা যেতে পারে আপনার এই অনেক সভ্যতা যেমন জঙ্গলে হারিয়ে গেছে, কেননা ওই সভ্যতার মানুষ মারা গেছে, ওটার তত্ত্বাবধায়ক নেই। আপনি এই ধরেন, এখন একটা শহর ধরেন, ঢাকায় ধরেন। এই ঢাকাতে যদি সব মানুষ মরে যায়, দেখবেন এক সময় এখানে সব গাছগাছালি জমে যাবে। এই ঢাকার নামে কোনো শহর যে ছিল, এটা অস্তিত্ব থাকবে না।
আবার অতিরিক্ত যেমন যদি বায়ু দূষণ করেন, শব্দ দূষণ করেন, তাহলে পরিবেশের ক্ষতি হবে। তাহলে দাঁড়ালো কি, যে পরিবেশের থেকে কিছু বেশিও নেওয়া যাবে না, আবার পরিবেশকে অবহেলায় ছেড়েও দেওয়া যাবে না। দ্যাট মিন্স আপনাকে স্বাভাবিক গতিতে রাখতে হবে। সাদা পাথর উত্তোলন করা যেমন ক্ষতি, তেমনি উত্তোলন না করাও এক ধরনের ক্ষতি, কেননা উত্তোলন না করলে নদীর নাব্যতা হারিয়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে মানুষ যে সাদা পাথরগুলো নিয়ে গেল, দেশের একটা বিশাল একটা ক্ষতির মুখে। তো আমি মনে করি এটা কোনো রাজনৈতিক দল বা মানুষ এটা উত্তোলন না করে সরকারিভাবে, বাণিজ্যিকভাবে এটা উত্তোলন করা যেতে পারে। আপনি শুনে অবাক হবেন, ইন্ডিয়াতে সাদা পাথর খুব কম। আমাদের এই মেঘালয় থেকে যা বা আপনার এই যে সুনামগঞ্জে নদী বা আপনার সিলেটে যে নদীগুলাতে সাদা পাথর পাওয়া যায়, এটা মূলত আসে ইন্ডিয়ার ওই অংশ থেকে আসে, মানে ওই হিমালয় ওই পাহাড়ি অঞ্চল থেকে আসে। এখন প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া নিতে পারে না, কেন পারে না? কারণ ওরা নদীটা আমাদের অঞ্চলে পড়ে গেছে আর ওই পাথরগুলো আমাদের অংশে আসে। তো ওরা বিভিন্ন ধরনের পলিটিক্স খাটায় যে কীভাবে এই সাদা পাথরের বিজনেস বা এটা সরানো যায়। তো বিগত বছরগুলো প্রচুর সাদা পাথর জমে গেছিলো, আমিও নিজে দেখছি সিলেটে প্রচুর সাদা পাথর সুন্দর। কিন্তু সেই সাদা পাথর অতিরিক্ত থাকাও যেমন ক্ষতিকর, এবং অতিরিক্ত উত্তোলন করে নিয়ে সেটা কোনো একটা গোষ্ঠীর হাতে যাওয়াটাও ক্ষতিকর। আমি মনে করি এটা সরকারিভাবে একটা নির্দিষ্ট লেভেল, যে এর বেশি উত্তোলন করা যাবে না, এর বেশি রাখাও যাবে না। একটা পরিবেশ বান্ধব একটা মিটার বা একটা মেইনটেইন করে সেটা উত্তোলন করা উচিত। কোনো একটা দল এসে নিয়ে যাবে, কোনো একটা মানুষ এসে নিয়ে যাবে, তখন হয়ে যাবে নিজেদের মধ্যে মারামারি। এই অমুক দল সাদা পাথর নিয়ে যাচ্ছে, অমুক দল খাচ্ছে, অমুক দল করতেছে, তখন হচ্ছে কোন দল। সবচেয়ে বড় কথা হচ্ছে যখন নিজেদের মধ্যে কুন্দলগুলো থাকবে, তখন একটা দেশে অস্থিতিশীলতা বিরাজ করবে। আর বাইরের দেশ অথবা শত্রুগুলো এইটাই চাবে, যে কোনো একটা দেশের মধ্যে অস্থিরতা তৈরি করা, নৈরাজ্য তৈরি করা। মানুষের মধ্যে যখন ভয় এবং নৈরাজ্য সৃষ্টি হবে, তখন মানুষ মনে করে যে বেঁচে থাকাই তার কাছে সার্থকতা। তখন মানুষ উন্নত জীবন, জ্ঞান অর্জন এটা তার কাছে মনে হবে না। তখন ভাবে যে আমি যে বেঁচে আছি, 2 বেলা ভাত খেতে পারতেছি, এটাই আমার কাছে সার্থকতা। তো প্রতিটা শত্রু রাষ্ট্র এটাই চায় যে ওই দেশের মানুষের মধ্যে যেন মুক্ত চিন্তা না হয়, তারা যেন স্বাভাবিকভাবে চিন্তা করতে না পারে। এই জন্য তো তার মধ্যে ক্ষুধা, নৈরাজ্য, মারামারি, হানাহানি এইসব দিয়ে ওই মানুষের মধ্যে একটা কী তৈরি, আতঙ্ক তৈরি করে রাখে। আর যেটা বর্তমানে এটাই হচ্ছে, এই কিছু একটা দেখবেন মিডিয়া হলে হাইলাইট হয়ে যায়, ওটা করে ওইটা প্রচুর একটা হাইলাইট করে। হ্যাঁ, মানে আমি কোনো একটা দল বা কোনো একটা গোষ্ঠীর বিরুদ্ধে বলতেছি না, একদল চাঁদাবাজি করতেছে, আরেকজন নিতেছে, অনেক অনেক প্রশ্ন আছে, এনসিপির বিরুদ্ধে আছে, জামাতের বিরুদ্ধে আছে, বিএনপি, মানে নিজেরা কাদা ছোড়াছুড়ি করতেছে। তো বিষয়টা হচ্ছে কি, এই অস্থিরতা কেন? এই অস্থিরতা এই কারণে, কোনো একটা দল, কোনো একটা গোষ্ঠী অথবা বাইরে কোনো শত্রু দল কী চাচ্ছে, এই দেশের মধ্যে অস্থিরতা করে মানুষের মধ্যে একটা নৈরাজ্য সৃষ্টি করা। আর এটা তারা সাকসেস। আপনি সিম্পল বিষয় দেখেন, শ্রীলঙ্কা বা অন্যান্য পৃথিবীর যেসব দেশে বিপ্লব হয়েছে, তাদের দুর্নীতি কমে গেছে, তারা বিপ্লবের স্বাদ পাইছে। কিন্তু আমরা পরপর দুটা, এখন অনেকভাবে নিতে পারেন, কিন্তু আমার মত বলতেছি, ৭১ স্বাধীনতা অর্জন করার পরে আমরা স্বাধীনতার স্বাদ পাই নাই। ২৪ একটা বিপ্লব বলে, স্বৈরাচার বলেন আর যাই বলেন, একটা বিপ্লব, সেটাও কিন্তু স্বাদ আমরা পাই নাই। আমি মনে হয় না ভবিষ্যতে পাবো। ৭১ স্বাদ পাবো না ২৪ স্বাদ পাবো। কেন পাবো না? কারণ আমাদের মধ্যে একটা অস্থিরতা ভাব আছে, আর নৈরাজ্যের কারণে আমাদের মানে সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলো মানুষ খেলে আমাদের। আর যারা এটা বুঝে, এরা খুব ভালো করে বুঝতে পারে। সুশীল সমাজ খুব ভালো করে বুঝে, কিন্তু সুশীল সমাজ এড়িয়ে চলে, বিষয়গুলো কী করে এড়িয়ে চলে, নিজের উপর দায়ভার নেবে না। নিজে খুব শিক্ষিত, অনেক জ্ঞানী, কিন্তু নিজের উপর দায়ভার নিয়ে সে কোনোভাবে এড়িয়ে চলবে, সবার সাথে তাল মিলিয়ে সুন্দর করে চলবে। এটা হচ্ছে সুশীল সমাজের বৈশিষ্ট্য। তো আমি মনে করি ভাই, এটা নিয়ে বাড়াবাড়ি না করে, কাদা ছোড়াছুড়ি না করে, ওই একদল পাথর বিক্রি করতেছে, আরেকজন করতে পারতেছে না, এইসব না করে আপনারা ভাবেন মূল সমস্যাটা কোথায়, মূলে হাত দেন, মূলে হাত দেন ভাই। এই পাথর ঘটনা, 2 দিন পরে আরেকটা ঘটনা আসবে, এরপরে সেন্ট মার্টিন ঘটনা আসবে, কক্সবাজারের ঘটনা আসবে, বান্দরবন নিয়ে ঘটনা আসবে, রাঙামাটি নিয়ে ঘটনা আসবে। এইরকম করে আর কতদিন? আজকে সুনামগঞ্জে একটা ইস্যু তৈরি হইতেছে, পাথর এটা নিয়ে কোনো একটা দল বা কোনো একটা মানুষের বিরুদ্ধে অ্যাগেনস্টে যেতে পারেন। হ্যাঁ, অন্যায় করলে তার শাস্তি পেতে হবে,
প্রশাসনিকভাবে তদন্ত করে শাস্তি দেওয়া হোক। আমি বলতেছি না তাদের তাদের সাফাই গাচ্ছি না যে তারা অন্যায় করেনি। হ্যাঁ, তারা সরকারিভাবে পাথর উত্তোলন না করে ব্যক্তিগতভাবে করছে, ব্যক্তির স্বার্থের জন্য। এটা রাষ্ট্রবিরোধী কাজ, অবশ্যই তার শাস্তি হওয়া দরকার। 2 দিন পর তো আপনার সেন্ট মার্টিন নিয়ে আসবে, আবার রাঙামাটি নিয়ে আসবে। হ্যাঁ, সব জায়গা নিয়ে এইসব নৈরাজ্য সৃষ্টি না করে সবাই একসাথে বসে একটু ঠান্ডা ঠান্ডা মাথায় ভাবেন। আমি মনে করি যারা রাজনৈতিক দল আছে, আমার পক্ষ থেকে আমি ছোটো মানুষ ভাই, আমার মনের দুঃখটা আমি শেয়ার করে দিছি। আপনারা রাজনৈতিক দল যারা নেতা আছেন তারা এটা বসে সুন্দরভাবে সমাধান করেন। কোনো গোষ্ঠীর হাত ধরে, কোনো একটা দেশের হাত ধরে, কোনো একটা দেশের নিচে পড়ে থেকে আপনার এখানে শাসন করার দরকার নেই। সেটা যেই হোক, জামাত হোক, এনসিপি হোক, আর বিএনপি হোক, যেই হোক। অন্যের কাছে ধর্ণা না দিয়ে নিজের দেশের মানুষের কাছে যান, নিজের দেশের মানুষের কাছে আসেন, তাহলে ভালো হবে, বেটার হবে এটাই। আর এটা যদি না করেন, ভবিষ্যতেও কখনো এই রাজনৈতিক অস্থিরতা এটা থামবে না, এটা চলতেই থাকবে। আজকে একটা দল আসবে, মোটামুটি বিএনপি আসবে, জামাত আসবে, বা যেই আসুক, যে দলগুলো একটা দল আসবে, সে যদি কোনো একটা দলকে সাপোর্ট দিয়ে আসে বা কোনো একটা দেশকে সাপোর্ট দিয়ে আসে, পরবর্তী ওই দেশ আমাদের উপর হাত ঘোরাবে, স্বাভাবিক। যেমন ইন্ডিয়া যেটা করছে, স্বাভাবিক। এখন ধরেন আমেরিকার সহায়তায় যদি এখানে কোনো একটা দল, রাজনৈতিক দল নির্বাচনে আসে, অবশ্যই আমেরিকা কী করবে, হাত ঘোরাবে। তো ভাই, অন্যের কাছে ধর্ণা না দিয়ে নিজের স্বয়ংসম্পূর্ণ হন। পারলে একবেলা ভাত কম খাবো, 3 বেলা খাই, 2 বেলা খাবো, তাও দেশকে নিয়ে ভাবেন। আল্লাহর হস্তে এইসব ফালতু জিনিস নিয়ে ইস্যু না করে, এটা সমালোচনা করে বা সমাধান করে বা মানুষের নিয়ে বৈঠক করে, মিছিল করে সমাধান আসেন। এই কাদা ছোড়াছুড়ি বাদ দেন। ওই ঘুষ, সুদ, ভাই সব জায়গায় ঝামেলা, আমাদের রক্তেই ঝামেলা। এখন আমি মনে করেন ব্যক্তি, আমি একজন ব্যক্তি, এখন আমি একটা খারাপ কাজ করলাম, দেখবেন এইটা কোনো একটা দলীয়ভাবে এটা চলে আসবে। এটা আমাদের কাদা ছোড়াছুড়ির স্বভাব। এখন সব দল যে খারাপ, সব দল যে ভালো, এমন তো নয়। ভালো মন্দ সবার আছে। আপনি ভালোটাকে হাইলাইট কম করে খারাপটাকে হাইলাইট করে মানুষের সামনে তুলে ধরেন যে এই কাজগুলা, এগুলো ঠিক হচ্ছে না। তো আমি শুরুতেই বলছি যে পাথর উত্তোলন বিষয়টা, এটা আশা রাখি আর নতুন করে কিছু বলার নাই। শুধু এটা না, আরও অনেক বিষয় আছে, আপনারা ভাবেন, সামনে আসেন। আমি মনে করি এটা এটা নিজেরাই সমাধান করতে পারি। এইটার সমাধান করতে রকেট সায়েন্স লাগে না, রকেট সায়েন্স লাগবে না। সবাই যৌথ থাকেন, যৌথভাবে থাকেন, একত্রে থাকেন। হ্যাঁ, আমরা একসাথে থাকি, সমালোচনা করলে একসাথে করি, প্রশংসা দাবিদার করলে একসাথেই করি। আমি আশা রাখি এতে সমাধান হবে। কাদা ছোড়াছুড়ি, অমুকের সাথে এটা এটা মেশামি, এগুলো বাদ দেন। আর সবারই কোনো না কোনো ভুল ত্রুটি আছে। আমি বলবো না এনসিপি ভালো, আমি বলবো না জামাত ভালো, আমি বলবো না বিএনপি ভালো। তাদের খারাপগুলো বয়কট করে বা খারাপগুলো বর্জন করে ভালোগুলোকে নিয়ে চলে আসেন, সামনে আসেন, সামনে আসেন। তাহলেই দেশের 24-এর স্বাধীনতা পাবেন, গণ আন্দোলনের স্বাধীনতা পাবেন এবং 71-এর স্বাধীনতা পাবেন। আমি হলো আপনার যারা বয়স্ক আছেন, দেখেন 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, কে বলতে পারবে যে আপনি স্বাধীনতা পাইছেন, স্বাদ পেয়েছেন? পান নাই। আমি আজকে লিখিত দিচ্ছি, আমার এই বিরুদ্ধে থাক